সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হারের পর সর্বত্র চলছে কোচ হ্যাভিয়ের কাবরেরার সমালোচনা। দেশের ইতিহাসের ২৪তম কোচকে এখন পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে হামজা চৌধুরী, সামিত সোম, কিউবা মিচেলদের মতো তারকাদের সামলানোর সামর্থ্য তার নেই বলে মত দেন অনেক বিশ্লেষক। প্রেসিডেন্ট জনাব নাসের জাইদি স্যারকে ডেভেলপমেন্ট কমিটির Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundara Sports Complex and Bosundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. শুধু তাই নয়, কার্যনির্বাহী সদস্যদের অনেকের মত একই। প্রকাশ্যে স্প্যানিশ কোচের পদত্যাগ দাবি করেছেন বাফুফের এক সদস্য। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরা পদত্যাগ চাচ্ছি। এখন কি কাবরেরাকে বাদ দিয়ে বিদেশি কাউকেই নতুন কোচ হিসেবে বেছে নেবে বাফুফে? যদি সত্যি তাই হয় তাহলে 25তম বিদেশি কোচ পাবে বাংলাদেশি জাতীয় দল। আগের 24 জনের বিষয়ে জেনে নেওয়া যাক। 1971 সালে স্বাধীনতার পর দেশীয় কোচের অধীনে খেলা শুরু করে বাংলাদেশ। 1978 সালে ফিফার আর্থিক সহযোগিতায় বাংলাদেশে আসেন জার্মান কোচ ওয়ার্নার বেকেলহফট। তার অধীনে বাংলাদেশ জাতীয় দল 1980 সালে প্রথম ও এখন পর্যন্ত শেষবারের মতো এশিয়া কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। 1981 সাল পর্যন্ত বেকেলহফট বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেন। 1982 সালে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পান আরেক জার্মান গেরহার্ড স্মিথ। বাংলাদেশ জার্মানি সাংস্কৃতিক চুক্তির অধীনে তিনি এদেশে আসেন। উঁচু মানের এই কোচ 1982 সালে দিল্লি এশিয়ান গেমসের আগে মাত্র 3 মাস বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেন। তার অধীনে কোচিংয়ে এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করে এবং চীনের বিপক্ষে লড়াই করে মাত্র 1 গোলে হারে বাংলাদেশ। বাংলাদেশের হার ছিল ন্যূনতম ব্যবধানে 1-0 গোলে। গেরহার্ড স্মিথের বিদায়ের পর 7 বছর কোনো বিদেশি কোচ নিয়োগ দেয়নি ফুটবল ফেডারেশন। এ সময় একে একে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন গোলাম সরোয়ার টিপু, কাজী সালাউদ্দিন সহ 5 দেশীয় কোচ। 1989 সালে ইসলামাবাদ সাফ গেমস সামনে রেখে ইরানি কোচ নাসের হেজাজিকে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি মোহামেডানের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে মোহামেডান টানা 2টি লিগ শিরোপা জয় করে। শুধু তাই নয়, এশিয়ান ক্লাব কাপের চূড়ান্ত পর্বে খেলে সাদা কালোরা। সেই সময় উত্তর কোরিয়া ও ইরানের শীর্ষ ক্লাবকে হারিয়েছিল মোহামেডান। তবে সাফে সাফল্য না আসায় হেজাজিকে অব্যাহতি দেওয়া হয়। 1993 সালে ফিফার মাধ্যমে বাংলাদেশ দলের কোচ হয়ে আসেন সুইজারল্যান্ডের ওল্ডরিক সোয়াব। তার অধীনে মিয়ানমারের বিরুদ্ধে 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জয়ী হয় বাংলাদেশ। তার কোচিংয়ে ওই বছর ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসের ফুটবলে সোনা জয়ের আশা করেছিল বাফুফে, কিন্তু ওই সাফে 6 দলের মধ্যে ষষ্ঠ হয় বাংলাদেশ। এরপর বিদায় ঘটে ওল্ডরিক সোয়াবের। এরপর বাংলাদেশের কোচ হয়ে আসেন দক্ষিণ কোরিয়ার ম্যান ইয়াং ক্যাং। তার অধীনে 1995 সালে সার্ক গোল্ড কাপে খেলে বাংলাদেশ, যে টুর্নামেন্টের বর্তমান নাম সাফ চ্যাম্পিয়নশিপ। সেবার সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায়ের পর ক্যাংকে আর কোচের দায়িত্বে রাখা হয়নি। ক্যাংয়ের পর 1995 থেকে 97 এই 2 বছর বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন জার্মান কোচ অটো ফিস্টার। সব বিবেচনায় এখন পর্যন্ত তিনি বাংলাদেশে আসা সেরা কোচ। বাংলাদেশে আসার আগে ঘানাকে যুব বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন ফিস্টার। তার হাত ধরেই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম শিরোপার পর দেখা পায় বাংলাদেশ। 1995 সালে মায়ানমারে 4 জাতি ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ওই বছর সাফ গেমস ফুটবলেও বাংলাদেশ ফাইনালে ওঠে, তবে ভারতের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়। 1997 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর বিদায় নেন ফিস্টার। বাংলাদেশ থেকে ফিরেই সৌদি আরবের দায়িত্ব নেন তিনি। তার হাত ধরেই 1998 বিশ্বকাপে জায়গা করে নেয় সৌদি আরব। 2006 বিশ্বকাপে আফ্রিকান দেশ টোগোর কোচের দায়িত্বে ছিলেন অটো ফিস্টার। 1998 সালে বাংলাদেশ দলের দায়িত্ব পান ইরাকের বিশ্বকাপ তারকা সামির শাকির। তার অধীনে 1999 সাফ গেমসের ফুটবলে প্রথমবার সোনা জেতে বাংলাদেশ।
এরপরই জাতীয় দলের কোচদের জন্য ফিফা ও এএফসি লাইসেন্স বাধ্যতামূলক করা হলে সামির শাকিরকে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়তে হয়। 2000 সালে স্বল্প সময়ের জন্য আসেন ইংলিশ কোচ মার্ক হ্যারিসন। মালদ্বীপে একটি 4 জাতির টুর্নামেন্ট আর ইংল্যান্ডে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে তার অধীনে মাঠে নামে বাংলাদেশ দল। হ্যারিসনের বিদায়ের পর ওই বছরই আসেন অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান। 2003 সালে তিনি বাংলাদেশকে বহুল কাঙ্ক্ষিত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছিলেন। পরে বাফুফে কর্মকর্তাদের সাথে বনিবনা না হওয়ায় বাংলাদেশ ছাড়েন জর্জ কোটান। এর 2.5 বছর পর বাংলাদেশ দলের 10ম বিদেশি কোচ হয়ে আসেন আর্জেন্টিনার আন্দ্রেস ক্রুসিয়ানি। তার অধীনে বাংলাদেশ নজর কাড়া ফুটবল খেলতে শুরু করে। 2005 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে শিরোপা হারায়। পরের বছর এএফসি চ্যালেঞ্জ কাপে কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। সেখানে তাজিকিস্তানের কাছে 6-1 গোলে হারে বাংলাদেশ। এরপর ক্রুসিয়ানির সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাফুফে। এরপর 2007-08-এ কিছুদিনের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন ভারতীয় কোচ সৈয়দ নাইমুদ্দিন। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাকে বেশি দিন রাখা হয়নি। এরপর 2008 সালে আসেন বাংলাদেশের ফুটবলের প্রথম ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা। বাংলাদেশের আগে তিনি ভিয়েতনাম ও চাইনিজ তাইপে জাতীয় দলের কোচ ছিলেন। তবে শুরু থেকেই খেলোয়াড় ও বাফুফের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ডিডোর। এক পর্যায়ে জাতীয় দল থেকে একসঙ্গে 9 খেলোয়াড়কে বাদ দিলে ডিডোকেই বিদায় করে দেয় বাফুফে। 2010 সালের সাফ গেমস ফুটবলে বাংলাদেশ দলের দায়িত্ব পান সার্বিয়ান কোচ জোরান দরদেভিচ। ওই গেমসে ফুটবলে সোনা জেতে বাংলাদেশ। এরপরই নিজের বেতন বাড়ানোর দাবি তুলেন দরদেভিচ। ফলে বাংলাদেশে আসার 1 মাসের মাথায় বিদায় ঘটে এই সার্বিয়ান কোচের। 6 মাস পর ক্রোয়েশিয়ান রবার্ট রুপচিচকে নিয়ে আসে বাফুফে। কিন্তু জাতীয় দলের খেলা না থাকায় কোনো কাজ ছাড়াই 8 মাস ঢাকায় কাটিয়ে 2011 সালের জুনে দেশে ফিরে যান তিনি। এরপর আসেন মেসোডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কি। এই কোচের অধীনে বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননকে হারায় বাংলাদেশ। তবে 2011 সালের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। ফলে 1 বছরের চুক্তি শেষ করার আগেই তাকে ফিরে যেতে হয়। 2013 সালে জাতীয় দলের দায়িত্ব পান আরেক আলোচিত বিদেশি কোচ লুডভিগ ডি ক্রুইফ। এই দফায় 1 বছর কাজ করেন এই ডাচ কোচ। এই সময় সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে বঙ্গবন্ধু কাপের গোল্ড কাপের ফাইনালে ওঠে দল। 2016 সাল পর্যন্ত তিনি 3 দফা কোচের দায়িত্ব পালন করেন। এর মাঝেই অবশ্য বাংলাদেশে আসেন আরো 2 বিদেশি কোচ। 2015 সালে দায়িত্ব পান ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। মাত্র 2 মাসের মাথায় তিনি বহিষ্কার হন। এরপর স্পেনের গঞ্জালো সানচেজ মরিনোকে নিয়োগ দেয় বাফুফে। মাত্র 1টি ম্যাচে জাতীয় দলের দায়িত্ব পালন করেন তিনি। তার আগে অবশ্য অনূর্ধ্ব 23 দল নিয়েও কাজ করেছেন। তাকেও বেশি দিন রাখেনি বাফুফে। 2016 সালে বেলজিয়ামের কোচ টফ সেন্টফিটকে নিয়ে আসা হয়। বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার আগে বেশ কয়েকটি জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল তার, কিন্তু তিনি অসুবিধা করতে পারেননি। তার অধীনে ভুটানের কাছে হারের লজ্জা পায় বাংলাদেশ। এরপরই বরখাস্ত হন সেন্টফিট। 2017 সালে জাতীয় দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ আন্দ্রে অর্ড। তবে জাতীয় দলের খেলা না থাকায় তাকে অনেকদিন বসিয়ে রাখা হয়। তার অধীনে লাওসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ 2-2 গোলে ড্র করে বাংলাদেশ। এরপরই থাইল্যান্ডের একটি ক্লাবের সাথে চুক্তি করে বাংলাদেশ ছাড়েন অর্ড। 2018 সালের মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ইংলিশ কোচ জেমি ডে। পরের বছর তার সাথে চুক্তির মেয়াদ 1 বছর বাড়ানো হয়, যা শেষ হয় 2020 সালের মে মাসে। এরপর আগস্টে তার সাথে আরেক দফা চুক্তি করে বাফুফে। সব মিলিয়ে তার অধীনে বাংলাদেশ 29 ম্যাচ খেলে। এর মধ্যে জয় হয় 9টিতে, ড্র হয় 5টি আর হারে 15টিতে। বাংলাদেশ কোচ হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল জেমির। তার সময় ফুটবলারদের ফিটনেসের উন্নতির পাশাপাশি গতি বেড়েছে খেলায়। তবে বেশিরভাগ সময় বাংলাদেশে না থাকায় সমালোচনাও ছিল তার। প্রথম দিকে জাতীয় দলের খেলায় উন্নতি ও বেশ কিছু ম্যাচে ভালো পারফরমেন্সের কারণে জেমিকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দিয়েছিল বাফুফে।
তবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 3 ম্যাচ ও কিরগিজস্তানের 3 জাতীয় টুর্নামেন্টে ব্যর্থতায় তাকে নিয়ে প্রশ্ন দেখা দেয়। সেই সঙ্গে প্রবাসী ফুটবলারদের প্রতি বেশি ঝোঁকের কারণেও ফেডারেশনের কেউ কেউ তার বিরুদ্ধে অবস্থান নেয়। সব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র কয়েকদিন আগে 2021 সালের 22 সেপ্টেম্বর জেমি ডেকে ছুটিতে পাঠানো হয়। এরপরই তার সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়। জেমি ডে পরিবর্তে সাফ চ্যাম্পিয়নশিপে বসুন্ধরার কোচ অস্কার ব্রজনকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারলেও তার কোচিংয়ে সন্তুষ্ট ছিল বাফুফে। তবে মালদ্বীপ থেকে ফিরে বসুন্ধরার দায়িত্বে ফিরে যান ব্রজন। এরপর শ্রীলঙ্কার 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের কোচের দায়িত্ব পান আবাহনীর কোচ মারিও লেমোস। ওই টুর্নামেন্টেও ফাইনালে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। আবাহনীতে ফিরে যান লেমোস। 2022 সালে দায়িত্ব নেওয়ার পর 32 ম্যাচে বাংলাদেশের ডাগআউটে ছিলেন হ্যাভিয়ার ক্যাব্রেরা। 9 ম্যাচে জয়, 7 ম্যাচে ড্রয়ের বিপরীতে হার 16 ম্যাচে। 28.13% জয়ের রেকর্ড সঙ্গী করা স্প্যানিশ কোচের বোঝা 2026 এর এপ্রিল পর্যন্ত টেনে নেবে কি ফুটবল ফেডারেশন, সেটা সময় বলে দেবে। পরিবর্তনটা না হলে এই স্প্যানিয়ার্ডের সিভি কেবল সমৃদ্ধ হবে। দেশের ফুটবল পড়ে থাকবে তিমিরেই, সেটা হামজা সামিতের মতো তারকা ফুটবলার যুক্ত হওয়ার পরেও। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।